নমস্কার। আজকে নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এখানে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টা আলোচনা হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বর্তমানে অভিভাবক এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তারা নিজেরা ভাবে যে আমাদের কেরিয়ার তৈরি করব, সেই জন্য আমরা পড়াশোনা করছি। ডেফিনেটলি কেরিয়ার তৈরির জন্য পড়াশোনা, কিন্তু তার পাশাপাশি যদি আরেকটা বোধ ছাত্রছাত্রীদের মধ্যে চলে আসে তাহলে পড়াশোনার গতি আরো বেড়ে যায়। সেটা হচ্ছে আমি দেশ গঠন করব। এই দেশ গঠন এবং কেরিয়ার বিল্ডিং, এই দুটো পাশাপাশি কিভাবে একটা মানুষকে আরো শক্তিশালী করবে এবং আরো তার পড়াশোনার প্রতি মনোযোগী করবে, এবং এই কনসেপ্টটা বোঝার জন্য আজকে আমরা যাকে আমাদের এই স্টুডিওতে পেয়েছি তিনি হচ্ছেন আপনার আমার সকলের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব, দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদনের যিনি প্রধান শিক্ষক, মাননীয় শ্রীযুক্ত যুগল প্রধান মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। যুগল প্রধান স্যার তিনি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দায়িত্বে তিনি রয়েছেন। আমরা পরবর্তী পর্যায়েও জেনে নেব স্যারের কাছে যে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল এই সংগঠনটি কিভাবে নীরবে নিভৃতে সারা ভারতবর্ষের বুকে যুব শক্তিকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং নেশন বিল্ডিং এর জন্য কিভাবে কাজ করে চলেছে, আর যুবকরা কেন মহামণ্ডলে আসবে, আর মহামণ্ডলে এলে তাদের ব্যক্তিত্বের বিকাশ কিভাবে ঘটবে, এবং জীবন গঠন চরিত্র গঠনের জন্য মহামণ্ডল কেন আজকে সকলের কাছে প্রয়োজন, সেই সমস্ত কিছু বিষয়গুলো বুঝে নেওয়া হবে। এবং দ্বিতীয়ত আরেকটা মিশন, যে মিশনটা নিয়ে স্যার এগোচ্ছেন সেটা হচ্ছে আমরা আজকে যখন কেউ ক্লাস 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসগুলোতে পড়ছে, সবাই একটা জিনিসই ভাবছে যে ইঞ্জিনিয়ার হব না হলে ডাক্তার হব। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এরকম ঘটনাও দেখতে পাচ্ছি যে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ডাক্তারি পরীক্ষার প্রস্তুতিতে দেখা গেল যে সে যেহেতু নিটের রেজাল্টটা ভালো করতে পারলো না, এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলছে যেগুলো সমাজের কাছে খুবই বেদনাদায়ক। কিন্তু সেই ছেলেটির মধ্যে একটা পোটেনশিয়াল ব্যাপার ছিল, সে হয়তো ডাক্তারিতে এন্ট্রান্স টেস্টে পাস করতে পারলো না, কিন্তু অন্য আরো বড় জায়গাতে আরো অনেক বড় হতে পারতো। তো আজকে এই ধরনের মানসিকতা নিয়ে যারা এগোচ্ছেন তাদেরকেও এই সেশনটা দিশা দেখাবে যে শুধুমাত্র ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়া নয়, আমাদের আরো অনেক কেরিয়ার অপশন রয়েছে, এবং আমরা কেরিয়ার গঠনের পাশাপাশি কি করে আমাদের দেশকে দেশ গঠনে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে পারি, এবং আমরা কিভাবে আমাদের মাইন্ডসেট তৈরি করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে রয়েছেন যুগল প্রধান স্যার। আমি স্যারকে প্রথমেই নমস্কার জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো যে স্যার তার মূল্যবান এবং ব্যস্ততম সময় আমাদের সঙ্গে তিনি দিয়েছেন। আজকে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারের আলোচনায় চলে যাব। স্যার, আপনি আলোচনা শুরু করুন। নমস্কার সকলকে। সকল বিশেষ করে ছাত্রছাত্রী যারা এটা দেখবেন বা দেখছেন, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষার সঙ্গে যুক্ত যারা দেখছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমি শুভ সকাল জানাই। তো যে কথা ডক্টর রামকৃষ্ণ মণ্ডল মহাশয় বললেন যে একটা ক্রাইসিসের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি বর্তমান, বিশেষ করে শিক্ষার সঙ্গে যারা যুক্ত, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, ঠিক একটা কি করব, কি করা উচিত। একটুখানি ছেলে বড় হতে শুরু করলে, ক্লাস 8 পাস করেছে, তারপর 9, 10 কি মাধ্যমিক দিয়েছে, সেকেন্ডারি দিয়েছে, হায়ার সেকেন্ডারি, আফটার হায়ার সেকেন্ডারি, তো একটা দিশেহারা অবস্থা, কি করা উচিত কি করা উচিত নয়। আমার শিক্ষকতা জীবন 2001 থেকে শুরু করলে 2025 বছর, 25 বছর আগে যে পরিস্থিতিটা ছিল, আজকে অনেক সুযোগ সুবিধা বেড়েছে, প্রচুর রিসোর্সেস আমাদের হাতে এসে গেছে, মোবাইল এসে গেছে, তাতে প্রচুর গ্যাজেটস এসে গেছে, প্রচুর এডুকেশনাল মেটেরিয়ালস এসে গেছে, এআই এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও মনে হয় যে কোথাও যেন একটা দিশেহারা অবস্থা। তো সেইটার পরিপ্রেক্ষিতে এখন আমরা
একটুখানি কথা বলার চেষ্টা করব, যেটা যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখছি স্কুলগুলোর ক্ষেত্রে, ছাত্রছাত্রীরা ক্লাস 8-9-এ ওঠার পর তারা স্কুল বিমুখ হয়ে যাচ্ছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ স্কুলে যাব না, প্রতিষ্ঠানে যাব না, নিজে পড়ছে, অনলাইন মিডিয়ামে পড়ছে, টিউশন পড়তে যাচ্ছে উৎসাহের সঙ্গে, কিন্তু স্কুলমুখী হচ্ছে না বা স্কুলে যাচ্ছে না। হায়ার সেকেন্ডারিতে তো এই প্রবণতাটা খুব ব্যাপক আকারে দেখা দিচ্ছে, এবং এই মাধ্যমিকের রেজাল্ট হলো, হায়ার সেকেন্ডারি ভর্তি চলছে স্কুলে প্রায় শেষের দিকে। তো যারা একটুখানি ভালো নাম্বার পেয়ে 80+90% নাম্বার পেয়ে ছাত্রছাত্রীরা এসেছে, গার্ডিয়ানরাও আসছেন ভর্তির সময়, আমার টেবিলে যখন আসছেন আমি জিজ্ঞেস করি, তোমার অ্যাম্বিশন কি, তুমি তো আসছো ভর্তি হতে, 80% নাম্বার পেয়েছো মাধ্যমিকে, তো সেই মতো তার সাবজেক্ট কম্বিনেশন দেওয়া হবে, বা তার এরকম একটুখানি কথা বলে বলে আমরা ভর্তি করি। তো আমরা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে বলছে হয় ডক্টর হতে চাই, না হলে ইঞ্জিনিয়ার হতে চাই। একটু ভালো যারা প্রথমের দিকে যারা আছে তারা বলছে ডক্টর, আর না হলে ইঞ্জিনিয়ার, নিট দেবো, না হলে যেই মেন্স অ্যাডভান্স দেবো। আমি ডিসকারেজ করছি না, ডাক্তার হওয়ার দরকার আছে, আমাদের মতো এত পপুলেটেড কান্ট্রি, তাতে অনেক ডাক্তারের এখনো যে রেশিওতে ডাক্তার থাকা দরকার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সঙ্গে, তার থেকে আমরা একটুখানি পিছিয়ে আছি, আমাদের আরও কিছু ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার্স দরকার। এত বড় একটা নেশন, জাতি, তার গঠন মানে উন্নয়নশীল, তো ডেভেলপিং কান্ট্রি, নানা দিক থেকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, ফলে আমাদের আরও বেশি ইঞ্জিনিয়ার দরকার, কোনো সন্দেহ নেই। কিন্তু জীবনটা, কেরিয়ারটা শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারই সীমাবদ্ধ নয়, এইটা কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকা দরকার সকালে। আর ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়াটাই জীবনের সব নয়। আমি বলি, আচ্ছা ঠিক আছে তুমি ডাক্তার হতে চাও, ওকে, তো তুমি এখন 18 বছর বয়স, তুমি এইচএস করলে, আরও 7 বছর 25, তুমি এমবিবিএস করলে, আরও 1-2 বছর এমডি করলে 27, স্পেশালাইজেশন আরও কিছু করলে 28, I mean within 30 you become a successful doctor, you become a doctor, then what will you do for next of your life? তোমার বাকি জীবনের জন্য কি করার আছে? তো আর নো আনসার। তো সেখানে এইটা একটা বড় সমস্যা, ক্রাইসিস, যে ডাক্তার হতে চাই, বা অনেক সময় আমরা দেখছি যে যারা ডাক্তার হতে চায় এমবিবিএস ক্র্যাক করার পর, মেডিকেল কলেজে যাওয়ার পর, সে তো জানে যে আমি এই কোর্সটা কমপ্লিট করলেই ডাক্তার হয়ে যাচ্ছি, ও হোয়াট টু ডু নেক্সট, এরপরে কি করা আছে। ফলে সেখানেও যে খুব নিষ্ঠার সঙ্গে তারা, বা খুব উৎসাহের সঙ্গে ডাক্তার এটা পড়াশুনো করছে, এমনটাও নয়, আমি যতটুকু জানি আমার ছাত্রদের কাছ থেকে। একই রকম ইঞ্জিনিয়ারিং কলেজের ইন্টারনাল অ্যাটমসফিয়ার ততটা পজিটিভ নয়। প্লাস আমরা আইআইটিগুলোতে দেখতে পাচ্ছি রেট অফ সুইসাইড যেভাবে বাড়ছে। তো এরকম মেরিটোরিয়াস ছেলে, এরকম ইন্টেলিজেন্স, তো সেখানে কোথায় ফ্রাস্ট্রেশনটা ঢুকে যাচ্ছে, কেন তারা এরকম দিশেহারা হয়ে যাচ্ছে? সেইটার পরিপ্রেক্ষিতে যেটা বলা আমার মনে হয় যে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা কিছু হওয়া, এটা একটা কেরিয়ারের গোল হতে পারে, লাইফের গোল নয়। লাইফের গোল কিন্তু অনেক মহত্তর, অনেক বড়, জীবনটা অনেক বড়, সেটা কর্মজীবনকে ছাড়িয়েও কিন্তু অনেক দূর। তো সেই দিক থেকে আমার মনে হয় খুব ছোটবেলা থেকে এই আইডিয়াটা, এই ভাবনাটা ছোটদের মধ্যে দেওয়া দরকার, যে আমরা জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। আমরা যদি এরকম ভাবি যে একজন, বেশিরভাগই আমরা বলি একটা কেরিয়ার তৈরি করতে হবে, সুন্দর কেরিয়ার, আমরা যেটা চেষ্টা করছি আমাদের এদের ক্ষেত্রে, আমরা ছেলে মেয়েদের কেরিয়ার বিল্ডার বানানোর চেষ্টা করছি, যে কেরিয়ারটা তৈরি করো, কেরিয়ারটা তৈরি করতে হবে, মার্কস পেতে হবে, তারপর একটা কাজ পেতে হবে ভালো। দেখুন এতে কি সমস্যা হচ্ছে, এতে সমস্যা হচ্ছে যে কেরিয়ারটাকে টার্গেট করে চলা হচ্ছে, সবসময় সেটাই যে অ্যাচিভ করা যাচ্ছে এমনটা কিন্তু নয়। যে ডাক্তার হতে চাইছে, স্বপ্ন দেখছে, সে যে ডাক্তার হতে পারবে এমনটা নয়।
21 লাখ ছেলে নিট দিচ্ছে, 1.5 লাখ থেকে 2 লাখ ডাক্তার হবে, বাকি 19 লাখ কি 18 লাখ তারা কিন্তু ডাক্তার হবে না। নেক্সট ইয়ার আবার সমসংখ্যক স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে, ফলে অনেকেই কিন্তু এই টার্গেটটাতে রিচ করতে পারবে না। এবং সেক্ষেত্রে আমার এই 25 বছর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেকে মনে করছে আমি ডাক্তার হতে চেয়েছিলাম, ডাক্তার হতে পারিনি, তাহলে আমার জীবনটা বৃথা হয়ে গেল। এবং সে অনেকে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, সুইসাইড করছে, অন্য কিছু করতে চাইছে না, অন্য কোনো কাজই তার সারা জীবনের জন্য সে একটা পরাজিত সৈনিক বলে নিজেকে মনে করছে। তো এক্ষেত্রে আমরা যেটা বলি যে কেরিয়ার বিল্ডিং যদি আমার টার্গেটও হয়ে থাকে, একটা কথা আছে ইংরেজিতে, হিট অ্যাবভ দ্য টার্গেট। আমার যে টার্গেট তার থেকে উপরে আমি হিট করব। হিট অ্যাবভ দ্য টার্গেট অর্থাৎ আমরা জানি না, এরকম একটা যদি যারা ফায়ারিং করে, এরকম যদি আমার পয়েন্ট থাকে, আমি এরকম জায়গা থেকে যদি আমি তীর ছুঁড়তে থাকি, আমি যদি পার্টিকুলার এটাকেই টার্গেট করি সেখান থেকে, তাহলে কিন্তু হতে পারে যে এখান থেকে একটুখানি নিচে চলে আসতে পারে। কিন্তু আমি যদি একটু উপরে টার্গেট করি, তাহলে ডিউ টু ল অফ গ্র্যাভিটেশন একটুখানি নেমে গেলেও কিন্তু আমি আমার টার্গেটে পৌঁছে যাব। তো এই হিট অ্যাবভ দ্য টার্গেট কি হতে পারে? আমি তো ডাক্তার হতে চাই, তার উপরে আমার টার্গেট আবার কি হবে? তো আমরা সেখানে বলছি যে তুমি তো নিজেকে একজন কেরিয়ার বিল্ডার হিসেবে মনে করছো, কেরিয়ার বিল্ড করতে চাও, বাট তুমি যদি ভাবো এরকম যে আমি নেশন বিল্ড করতে চাই, বি এ নেশন বিল্ডার। তাহলে একজন নেশন বিল্ডার আর একজন কেরিয়ার বিল্ডার, এই দুজনের মধ্যে কার টার্গেটটা গ্রেটার, হায়ার, হিট অ্যাবভ দ্য টার্গেট? তো আমি যদি ভাবি যে আমি আমার জীবন দিয়ে এমন কাজ করব যাতে আমার দেশ গঠন হয়, আমি দেশ গঠনে নিজেকে একটা গ্রেট রোল প্লে করতে পারি। হতে পারে ডাক্তার হয়েও আমি নেশন বিল্ড করতে পারি, আমি ইঞ্জিনিয়ার হয়েও নেশন বিল্ড করতে পারি, আমি একজন হিস্টোরিয়ান হয়ে আমি নেশন বিল্ড করতে পারি না? একটু চিন্তার আছে। বা আমরা মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাই প্রেস্টিজিয়াস, কেন যদুনাথ সরকারের মতো একজন হিস্টোরিয়ান হওয়া কি প্রেস্টিজিয়াস নয়? আর.সি. মজুমদারের মতো একজন ওয়ার্ল্ড ফেমাস হিস্টোরিয়ান হওয়া, সর্বেপল্লী রাধাকৃষ্ণনের মতো একজন ফিলোসফার হওয়া, বা বি.এন. সিলের মতো একজন ফিলোসফার হওয়া কি প্রেস্টিজিয়াস নয়? তাহলে কেন ইতিহাসটা অবহেলার বিষয় হবে? কেন ফিলোসফিটা অবহেলার বিষয় হবে? সব বুদ্ধিমান ছেলেই ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হতে চাইবে? তার যদি লিটারেচার ভালো লাগে, একজন বিখ্যাত সাহিত্যিক হতে পারে না? রবীন্দ্রনাথ তো সাহিত্য রচনা করেই ভারতবর্ষের জন্য সব থেকে বড় সম্মান নোবেল পুরস্কার এনে দিয়েছেন। তাহলে আমাদের ছেলে মেয়েরা সাহিত্যিক হতে পারে না? এতই কি অভাব যে
তাকে মানে সে তার সামান্য খাওয়া পড়া জোটাতে পারবে না। যাদের সম্পন্ন, যাদের পক্ষে একটুখানি এরকম যে আমার ছেলে পেয়ে, আমার যে রিসোর্স আছে, আমার ছেলে বা মেয়ে না খেতে পেয়েও মরবে না, আমি জীবনে যা সঞ্চয় করেছি, তাহলে তার যেখানে প্যাশন, তার যেখানে মিশন, সেটাতে আমি, যেখানে সে খুব সুন্দর লিখতে পারে, ইতিহাসে 100 পেয়েছে, বাংলাটা খুব সুন্দর পারে, তাহলে আমি তাকে কেন একজন সাহিত্যিক হওয়ার জন্য, কেন একজন ঐতিহাসিক হওয়ার জন্য, কেন একজন দার্শনিক হওয়ার জন্য ভাবছি না, তাই না? তো সেই রেসপেক্টে যদি আমরা ভাবি যে আমরা যদি ছেলে মেয়েদের কেবলমাত্র একজন কেরিয়ার বিল্ডার না গড়ে তুলে আমরা তাকে নেশন বিল্ডার হিসেবে ভাবতে শেখাই, নেশন বিল্ডার হিসেবে তাকে ভাবতে শেখাই, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অনেক সমস্যা, যে টেনশন, যে উদ্বেগ, যে আমাদের যে দুর্বলতাটাকে অন্যান্য আমরা দেখতে পেলাম, সম্প্রতি নিটের স্ক্যাম হয়েছে, ঠিক নিটের যে পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার পর আমি স্কুলে আছি, রাতের দিকে একজন, অনেক রাতে, রাত 8টা-9টার সময় একজন গার্ডিয়ান ফোন করছেন, স্যার আপনি আছেন? আমি তখন স্কুলেই ছিলাম। বলে হ্যাঁ আছি, আমি একটু আপনার কাছে যাচ্ছি, আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আসুন। তো আসার পরে বললো মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেছিল, হায়ার সেকেন্ডারিতেও 80%, 85% উপর নাম্বার পেয়েছে। ওর অ্যাম্বিশন ছিল যে সে ডাক্তার হবে, নিট দিতে গেছিল, নিট ক্যান্সেল হওয়ার পর একদম ডিপ্রেশনে চলে গেছে। তখন আমি বললাম, ওর সঙ্গে অনেকক্ষণ 1-1.5 ঘন্টা কথা বললাম, তোমার ডিপ্রেশনে চলে যাওয়ার কি হয়েছে? তুমি ডাক্তার না হও বা হতে পারো, তাহলে তোমার জীবন কি বৃথা হয়ে গেল? আচ্ছা, এই যে সুযোগটা, এই যে প্রত্যেকবার নিটের কোশ্চেন স্ক্যাম হচ্ছে, কতগুলো ইনস্টিটিউট কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, স্টুডেন্টরা এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় থাকছে, কোচিং এর প্রলোভন দেওয়া হচ্ছে, কেন বলুন তো? তার একটা কারণ আমরাই এইটা তৈরি করেছি, ক্রেজটা আমরা আমাদের ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দিয়েছি যে যেই ক্র্যাক, নিট ক্র্যাক করা অথবা যেই মেন্স বা অ্যাডভান্স ক্র্যাক করা একটা জীবনে বিশাল ব্যাপার, আর সেইটার প্রতি সকলে ছুটছে, আর সেই সুযোগটাকে অন্যরা এক্সপ্লয়েট করছে। তো এই যে একটা আনহেলদি একটা ভাবনা, এবং সব যে কথা আমি প্রথমে বলেছিলাম যে স্কুলে যাচ্ছি না, স্কুলে কিন্তু শুধু পড়াশোনা হয় না, স্কুলের সব থেকে বড় ভূমিকা হচ্ছে স্কুল সোশ্যালাইজেশন করে। খুব ভালো করে যা আপনি নিজেদের ছোটবেলা চিন্তা করুন, স্কুলে গেছি আমরা, বন্ধুদের সঙ্গে খেলেছি, গন্ডগোল হয়েছে, অশান্তি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, নানা পরিস্থিতির সঙ্গে আবার মিলিয়ে নিয়েছি, আজকে বন্ধুর সঙ্গে খুব হাতাহাতি হয়ে গেছে, আবার কাল গলায় জড়িয়ে জড়িয়ে দুজনে খুব সুন্দর সম্পর্ক হয়েছে। হ্যাঁ, স্কুলের নানা অনুষ্ঠানে যোগ দিয়েছি, স্কুল ঝাঁটিয়েছি, পরিষ্কার করেছি। এই যে এর মাধ্যমে আমি আস্তে আস্তে আমার পার্সোনালিটিটা ডেভেলপ করেছি, আমি সমাজে জীবনে বাঁচার জন্য ঘাত প্রতিঘাতগুলোর সঙ্গে লড়াই করতে শিখেছি। এবং স্কুলে তো শুধু বিষয়টা পড়ানো হয় না, নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেখানে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট, তার হোলিস্টিক ডেভেলপমেন্ট যেটাকে বলে, সেই হোলিস্টিক ডেভেলপমেন্টটা হয়। আমাদের 3টে সত্তা, আমাদের শরীর আছে, আমাদের ফিজিক্যাল এনার্জি, ফিজিক্যাল পাওয়ার, স্বামী বিবেকানন্দ বলছে হ্যান্ড, আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে হেড, আর আমাদের ভিতরে একটা অনুভব করার মতো একটা হার্ট আছে, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। এই যে 3টে দিক, এই যে শারীরিক সক্ষমতা,
বুদ্ধির ঔজ্জ্বল্য এবং হৃদয়ের প্রসারতা, এই তিনটের ব্যালেন্স ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কেউ কখনো জীবনে হ্যাপি হতে পারে না, সুখী হতে পারে না, এবং তার জীবনটা ইফেক্টিভ এবং আনন্দময় হতে পারে না। আমরা অকারণ স্ট্রেস এবং টেনশনে আমাদের সন্তানদের ফেলে দিচ্ছি না। তো কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা মোবাইল নিয়ে বসে রয়েছে পড়ার জন্য, বা পড়ছে, বা একই সাবজেক্ট, একই বিষয়, একই ধরনের স্টিরিওটাইপ কোশ্চেন, সেইগুলোর মধ্যে আমরা হচ্ছে অনেক কিছু শিখছে। কিন্তু আমি তো যেটুকু দেখি আমার অভিজ্ঞতা থেকে, জাস্ট নিট ক্র্যাক করার জন্য ফিজিক্সে লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্সে যে ধরনের কোশ্চেন পড়েছে সেগুলোইকে বারবার প্র্যাকটিস করা, কেমিস্ট্রিতে যে ধরনের প্রশ্ন আছে সেইটা প্র্যাকটিস করা, বায়োলজিতে যে ধরনের প্রশ্ন আছে সেটা প্র্যাকটিস করা, ওখানে খুব গভীরভাবে চিন্তা করা, খুব উদ্ভাবনী ভাবার স্কোপ খুব লিমিটেড। সেখানে পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেন ইন এ পার্টিকুলার টাইম, হাউ টু ক্র্যাক দ্য এক্সামিনেশন, সেখানে পড়ে যে আনন্দ উপভোগ করা, এনজয় করা, যেটা ব্যাপারটা, এবং নতুন কিছু ভাবার জায়গাটা, আমার মনে হয় স্কোপটা অনেক লিমিটেড হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা তো একটা দিক, ঠিক আছে, কয়েকজন এটা করুক, কোনো সন্দেহ নেই, আমি ডিসকারেজ করছি না, কিন্তু আরো অনেক জায়গা আছে, অনেক ব্রড পার্সপেক্টিভ আছে। আমাদের ছেলেরা যখন ফুটবল কোচিং হয়, আমি মাঠের ধারে কখনো কখনো থাকি, আমাদের যিনি ফুটবল কোচ তিনি বাইরে থেকে বারবার চিৎকার করতে থাকেন, আরে মাঠটা বড় কর, মাঠটা বড় কর, মাঠটা বড় করেন। তো মাঠটা আবার কি বড় করবে, মাঠের তো বাইরে বাউন্ডারি কাটানো আছে। আসলে প্লেয়াররা যখন খেলে তখন তারা কি করে, একটা জায়গায় গুটিয়ে নেয় নিজেদেরকে, তখন কোচ বলতে থাকেন যে মাঠটাকে ছড়িয়ে খেল, মাঠটাকে বড় কর। তো আমাদেরও কিন্তু ছোটদের যেটা শেখানো উচিত স্টুডেন্টদেরকে, যে খেলার মাঠটাকে বড় করতে হবে, দৃষ্টিভঙ্গিটাকে অনেক ব্রডার করতে হবে। সেখানে দেখুন জেনারেল স্ট্রিমে আমার এত বছর অভিজ্ঞতা আমি দেখেছি যে আমাদের বেশ কয়েকটি ছাত্রছাত্রী যারা হায়ার সেকেন্ডারির পর তারা জেনারেল স্ট্রিমে এসেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে পড়েছে, তারা প্রত্যেকেই, তাদের মধ্যে যারা একটুখানি ইন্টেলিজেন্ট ছিল তারা, বা কেউ ইংলিশ নিয়ে পড়েছে, কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছে, হিস্ট্রি নিয়ে পড়েছে, তারা অনেকেই কোনো হ্যাপি, হেলদি অ্যান্ড ইফেক্টিভ লাইফ লিড করছে। কোনো অংশে তারা যে জীবনে বঞ্চিত হয়েছে বা পিছিয়ে পড়েছে তা কিন্তু নয়। কারণ যাদের একটুখানি মাথা ছিল, যারা একটুখানি পরিশ্রমী, যারা একটু ডিসিপ্লিন, তারা যেই সাবজেক্টে যাক না কেন সেই সাবজেক্টেই কিন্তু তারা একদম সর্বোচ্চ জায়গাটাতে যাওয়ার মতো নিজেকে তৈরি করেছে। তো এই দিক থেকে আমি বলবো যে জেনারেল স্ট্রিম যে পড়াশুনো, কলেজে পড়াশুনো, আমি ছেলেদের ক্ষেত্রে আমি রামকৃষ্ণ মিশনে পড়ার ব্যাপারটা আমি এনকারেজ করি, এই কারণে যে এখানে একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার আছে, একটা মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের একটা স্কোপ আছে, এত সুন্দর একটা মানে পজিটিভ অ্যাটমসফিয়ার এখানে ওরা পেয়ে যায়। সে বাংলা পড়তে আসুক না, সে ইতিহাস পড়ুক, সে পলিটিক্যাল সায়েন্স পড়ুক, সে ফিলসফি পড়ুক, সে কিন্তু জীবনে দাঁড়াবে। এবং শুধু তাই নয়, সেই ফিল্ডে সে একজন স্কলার হয়ে যাবে আগামী দিনে। তো দেখুন, আমরা এত বছর আমাদের দেশ, আমরা গোটা 10-12 নোবেল পেয়েছি, তার জন্য খুব গর্ব করি। কিন্তু কেন হচ্ছে না 140 কোটির দেশ? কারণ হচ্ছে যে মৌলিক গবেষণার দিকে আমাদের বুদ্ধিমান ছেলে মেয়েদেরকে পরিচালিত করার যে স্বপ্ন, সেটা আমরা দেখাতে পারছি না। তো যখন আমরা নেশন বিল্ডার কথা বলছি, অর্থাৎ শুধু কেরিয়ার নয়, শুধু ডাক্তার হয়ে কিছু পয়সা রোজগার নয়, সে আমি ছাত্রদের বলি, তুমি কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রি দিয়ে মেডিকেল সায়েন্সে, মেডিসিনকে অনেক বেশি এনরিচ করা যায়, কারণ মেডিসিন অনেকটা জায়গাতে কেমিস্ট্রি দিয়ে, বায়োলজি দিয়ে, ফিজিক্স দিয়েও পর্যন্ত। তো এই জায়গাগুলো থেকে তোমার মেডিসিন ভালো লাগছে, তো তুমি ঠিক আছে, তুমি এই সাবজেক্টের যে নলেজ দিয়ে কি করে হেলথ কেয়ারকে আরো বেশি এনরিচ করা যায় সেদিকে তুমি গবেষণা করো, সেদিকে এগিয়ে চলো, ঠিক আছে। তো অর্থাৎ কথা হচ্ছে এমনভাবে নিজের জীবন, নিজের দৃষ্টিভঙ্গিটা গড়ে তুলবো যাতে আমি অনেক মানুষেরকে পথ দেখাতে পারি, অনেক মানুষের জন্য কাজ করতে পারি। এইটা হচ্ছে এই জিনিসটা হার্ট,
taught to feel for others. স্বামী বিবেকানন্দ বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। আমরা কিভাবে শেখাই ছোটদের? দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, অর্থাৎ তোমার জীবনটা অসংখ্য অনেক মানুষের কল্যাণে লাগবার জন্য তৈরি হচ্ছে। যদি এভাবে ফিল করি তাহলে সে চিন্তা করবে যে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। দ্যাট হার্ট উইল অ্যাক্টিভেট হিজ মাইন্ড। হার্টটা তার মাইন্ডকে অ্যাক্টিভেট করবে, যে শুধু স্টিরিওটাইপ নয়, সমাজ যা বলছে তা নয়, অনেকে যেদিকে ছুটছে সেদিকে নয়। আমার কি এক্সপার্টাইজ আছে, আমার কি ক্ষমতা আছে, আমি কোন দিকটা আমার আসলে আমি ভালোবাসি, সেইটা চিন্তা করে সেই দিকে তার ব্রেন অ্যাক্টিভ হবে, চিন্তা করতে থাকবে, আরো মৌলিক গবেষণা করতে থাকবে। আর যখন তার ব্রেন অ্যাক্টিভ হবে, যখন সে ফিল করবে যে আমি অনেকের জন্য করতে চাই, অনেক মানুষের জন্য করতে চাই, দেশের জন্য করতে চাই, যে দেশ আমাকে এত সুযোগ দিচ্ছে, যে দেশ আমাকে উন্নত করছে, যে দেশ আমার লালন পালন করছে, আমি যদি দেশের জন্য কাজ করতে, নেশন বিল্ড করতে চাই, তাহলে সেই ফিলিংস, হৃদয়ের সেই ভালোবাসা, সেই ভালোবাসাটা তার ব্রেনটাকে অ্যাক্টিভ করবে। আমি কি করতে পারি? আমরা দেখেছি অতীতে যে নেতাজি থেকে শুরু করে আমাদের বিজ্ঞানীদের পরাধীন দেশ, সেখানে জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, মেঘনাথ সাহার মতো বিজ্ঞানীরা, সিভি রামান, তারা নেশনকে গ্রেট করতে হবে, ভারতবর্ষের সুনামকে বাড়াতে হবে, চিন্তা করছেন। চিন্তা করতে করতে তার ব্রেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন সে কি করছে? তার মাইন্ড ডিস্ট্রাক্টেড হচ্ছে না, ফ্রাস্ট্রেটেড হচ্ছে না, লড়াই করতে শিখছে, চ্যালেঞ্জ নিতে শিখছে, এবং সে পরিশ্রম করতে ভয় পাচ্ছে না। তখন তখন দরকার হচ্ছে হ্যান্ড। তাহলে স্টার্ট ফ্রম হার্ট, হার্ট থেকে শুরু করব, হেড অ্যাক্টিভ হবে, হেড থেকে হ্যান্ড অ্যাক্টিভ হবে। এই তিনটের ব্যালেন্স ডেভেলপমেন্ট চাই। একটা সুস্থ সবল কর্মক্ষম শরীর চাই, একটা চিন্তা করবার মতো, ধারণা করার মতো, আইডিয়াসগুলো বোঝার মতো, শুধু লোকের কথায় ভেসে যাওয়ার মতো ওই রকম নয়, নিজের চিন্তা করা, মৌলিক চিন্তা করার মতো একটা হেড, এবং ফিল করা সকলের জন্য। কি করে অগাধ মানুষের কষ্ট দুঃখ আমি দূর করতে পারি, অনেকের প্রয়োজনে নিজের জীবনটাকে লাগাতে পারি। সেই হিসেবে আমাদের যেটা কথা হচ্ছে যে নট অনলি কেরিয়ার বিল্ডার্স, কেরিয়ার বিল্ডাররা ম্যাক্সিমামই ফ্রাস্ট্রেটেড। কারণ হচ্ছে তারা সবসময় একটা সংশয়ের মধ্যে, যে আমি পাবো তো, আমার হবে তো, হ্যাঁ যদি না পাই তাহলে কি হবে, তাহলে কি আমি শেষ হয়ে যাব? কি শেষ হয়ে যাবে? একজন সাধারণ যারা পোর্টার, ডেলি মাল ওঠানামা করে, সেও তো অনেক হ্যাপি হেলদি লাইফ লিড করে। আর যারা তথাকথিত বুদ্ধিমান ছেলে মেয়ে, তো তারা একটা কিছু করে খেতে পাবে না, না খেতে পেয়ে শেষ হয়ে যাবে। এতটাই মানে আমাদের ভয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভিক্ষা করে মানুষ খেয়ে বেঁচে আছে, এবং অনেক ভিখারিরও কিছু ব্যাংক ব্যালেন্স আছে আমি শুনেছি। ফলে একজন বুদ্ধিমান ছেলে বা মেয়ে, সে যদি আত্মবিশ্বাসী হয়, সেলফ কনফিডেন্ট হয়, যে আমি পারি, আই ক্যান ডু, তাহলে কিন্তু সে কোনোভাবেই ব্যর্থ হবে না। কত রকম দিক আছে। আমরা লিটারেচারের দিক থেকে উঠতে পারি, কেউ হিস্ট্রি থেকে একজন হিস্টোরিয়ান হতে পারে, হিস্ট্রি নিয়ে কত কাজ করবার আছে, জিওগ্রাফি নিয়ে কত কাজ করার আছে, ফিলসফি নিয়ে কত কাজ করার আছে, পলিটিক্যাল সায়েন্সের যে দিকটা সেটা দিয়ে কত কাজ করবার আছে। তারপর এছাড়া কেউ চাইলে একটা খুব সুন্দর এন্টারপ্রেনারশিপ শুরু করতে পারে, একটা সুন্দর ব্যবসা করতে পারে। ব্যবসা তো একটা কিছু কিছু জায়গাতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তো সেখানে একটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সে যদি আরো স্টাডি করে যে সারা ওয়ার্ল্ডে কিভাবে বিজনেস চলছে, তো সেই দিকে সে যদি কনসেন্ট্রেট করে, এখন অনেক দিক থেকে ফান্ডিং পাওয়া যায়। আমি দেখেছি আইআইটিতে গিয়ে দেখেছি যে আইআইটি স্কলার পিএইচডি পোস্টডক করার পরেও সে মাশরুম কাল্টিভেশন করছে, মাশরুমের সিড প্রোডাকশন করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছি, আপনি মাশরুম সিড প্রোডাকশন করছে? হ্যাঁ, এটা আমার ভালো লাগে, এতে আমি অনেক মানুষকে কাজ দিতে পারবো। তাহলে সে একটা চাকরি পেয়ে ক্যারিয়ার করতে পারতো, কিন্তু সে ওইটা করছে কেন? সে অনেককে কাজ দিতে পারবে, অনেকের হাতে কাজ দিতে পারবে। তাহলে শুধু নট ফর মি বাট ফর আদার্স অলসো। তো এই দিক থেকে বলবো যে ভাবনাটা যেন অনলি কেরিয়ার বিল্ডার্স জায়গায় গিয়ে না থামে, উই উইল বি নেশন বিল্ডার্স। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি যে এরকম ভাবো যে তোমাকে দিয়ে
এই যে আমরা পপুলেশনে ওয়ার্ল্ডের ফার্স্ট হয়ে গেছি, ইকোনমিতে এখনো অনেক পিছিয়ে, এখনো অনেক ব্ল্যাক স্পট আছে আমাদের দেশে। কিন্তু আমরা কম্পারেটিভলি আমরা যদি চায়নাকে দেখি, আমরা যদি জাপানকে দেখি, কতটা অ্যাডভান্সমেন্ট তারা নিয়ে যাচ্ছে। তো বিশেষ করে চায়না কতটা শক্তিশালী হয়ে উঠছে। তো সেই জায়গাতে আমাদের ছেলেমেয়েরা শুধু নিজের কেরিয়ারটুকু, শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে মশগুল থাকবে, তার বাইরে তারা বেরোবে না। আরেকটা খুব সুন্দর জায়গা আছে যেটা আমি বলতে চাই, যেটা যে স্বপ্নটা আমি বলবো প্রতি বাবা মা যেন তার সন্তানকে ছোটবেলা থেকে দেখান, সেটা হচ্ছে সিভিল সার্ভিসেস। দেখুন, যারা আজকে সিভিল সার্ভিসে আমি কথাও বলেছি অনেকের সঙ্গে, তিনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ইঞ্জিনিয়ারিং এ কিছু কাজ করেছেন, তারপর তার মনে হচ্ছে যে আমি সিভিল সার্ভিসে যাই। তাহলে এত বছর তার ওই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে স্ট্রেসটা উনি নিয়েছেন, সেটা না করে ক্লাস 8 থেকে যদি তার সিভিল সার্ভিসই টার্গেট হতো, তখন থেকে সিভিল সার্ভিসের যে সিলেবাস আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সেই ওরিয়েন্টেড পড়াশুনো ভাবনা চিন্তা হতো, তাহলে তো সিভিল সার্ভিস হওয়াটা অনেক সহজ হতো। কারণ সিভিল সার্ভিসের পরীক্ষাটা তো প্রতি বছরই হচ্ছে, এবং একটা সিভিল সার্ভিসের প্রিপারেশনকে যদি ইউপিএসসি প্রিপারেশন নেয়, তাহলে সে কিন্তু প্যারালালি অসংখ্য পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারে। সেখানে একদম মাইনর লেভেলে ক্লার্কশিপ থেকে শুরু করে আইএএস পর্যন্ত অসংখ্য জায়গা আছে। এবং এতে কি হচ্ছে, এতে যখন একজন সিভিল সার্ভিস ওরিয়েন্টেড পড়াশুনো করছে, সে ল্যাঙ্গুয়েজ শিখছে, লিটারেচার শিখছে, হিস্ট্রি জিওগ্রাফি শিখছে, পলিটি শিখছে, সায়েন্স শিখছে, ম্যাথ শিখছে। এবং একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে যে বিষয়গুলো তার জানা দরকার, একজন ভালো গুড সিটিজেন হতে গেলে যে জিনিসগুলো, বিষয়গুলো, দক্ষতা থাকা দরকার, সেগুলো কিন্তু সমস্ত স্কিলগুলো ছোটবেলা থেকেই কিন্তু আয়ত্ত হয়ে যাচ্ছে। ফলে ওই রকম ছেলে মেয়ে যারা ছোটবেলা থেকেই সিভিল সার্ভিসকে ভাবনা নিয়ে নিজেকে গড়ে তুলছে, নিজের স্কিলগুলো ডেভেলপ করছে, তারা ব্যর্থ হবে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে সে একটা ব্যালেন্সড ওয়েতে যখন নিট বা যেই জন্য পড়ছে, সে কিন্তু একটা পার্টিকুলার গলিতে ঢুকে পড়েছে, একটা পার্টিকুলার টাইপ অফ প্রিপারেশনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু যখন সিভিল সার্ভিসের জন্য যাচ্ছে, সে কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, অনেকগুলো দিক নিয়ে নিজেকে গড়ে তুলছে। সেখানে কমিউনিকেটিভ স্কিল গড়ে উঠছে, সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে উঠছে, সেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইনফরমেশনের সঙ্গে সে টিউন থাকছে প্রতি মুহূর্তে, কি ঘটছে কোথায়, গোটা বিশ্বজুড়ে কি ঘটছে, এবং তার পরিপ্রেক্ষিতে তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে। সোজা কথায় একজন ওয়েল ইনফর্মড পারসন, খুব জগৎ সম্বন্ধে জানা একজন ব্যক্তি সে তৈরি হচ্ছে। অর্থাৎ সেই রকম মানুষ, সে যে ফিল্ডেই যাক না কেন, সে যদি টিচার হয়, একজন সফল টিচার হবে। কিন্তু অন্য কিছু করে, সে কিন্তু সেখানে সফল হবেই। তো এই একটা জায়গা কিন্তু আমরা ভাবাতে পারি। বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে আমি বলবো যে এক সময় যখন দেশ স্বাধীন হয়, আপনি দেখবেন যে সারা ইন্ডিয়ার যে সিভিল সার্ভিস যারা ছিলেন, তার 25% বাঙালি ছিল। কারণ কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল দীর্ঘদিন, কলকাতা কেন্দ্রিক ভারতবর্ষ পরিচালিত হতো। তো বিভিন্ন কারণে, এডুকেশনের পীঠস্থান ছিল কলকাতা, এইসব কারণে কলকাতা থেকে সিভিল সার্ভেন্ট সারা ভারতবর্ষ জুড়ে রাজত্ব করতেন। এখন কিন্তু সেটা খুব কঠিন জায়গা। এখন আমরা লেস দেন 5% সিভিল সার্ভিসে যে ক্যাডার, তাতে লেস দেন 5% আমাদের পার্টিসিপেশন। কারণ হচ্ছে আমাদের মোটিভেশনটা ওইদিকেই যাচ্ছে না। আমরা আমাদের ছেলে মেয়েদের ওইভাবে ভাবাচ্ছি না যে তুমি সিভিল সার্ভিসে যেতে পারো এবং যাওয়ার উপযুক্ত হতে পারো। তো এটা একটা দিক, এটা একটা ভাবনার দিক। আমার মনে হয় খুব ছোটবেলা থেকে এটা করা যায়। আমরা একটা কাজ করছি, এটা যে সুভাষ সেন্টার ফর নেশন বিল্ডার্স করে আমরা ক্লাস 8 থেকে ছেলে মেয়েদের
তাদের যেমন সায়েন্স পড়াচ্ছি, হিস্ট্রি, জিওগ্রাফি পড়াচ্ছি, আমরা ইংলিশ পড়াচ্ছি, মেন্টাল এবিলিটি টেস্ট পড়াচ্ছি, এবং ওখানে একটা আপনারা জানেন ক্লাস 8-এ যারা সরকারি স্কুলে পড়ে ন্যাশনাল মিনস কাম মেরিট একটা স্কলারশিপ আছে, সেটার জন্য যেমন তৈরি করছি, সেই সঙ্গে সিভিল সার্ভিসকে তাদের ফোকাস করে টার্গেট করে আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এরকম একটু সুদূর প্রসারী লক্ষ্য রেখে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের গড়ে তুলতে পারি, তাহলে আমার বিশ্বাস যে তারা কিন্তু অত সহজে ফ্রাস্ট্রেট হয়ে যাবে না, এত সহজে পথভ্রষ্ট হয়ে যাবে না, বা অন্যান্য আমরা যে সমস্যাগুলো আজকাল, যে মোবাইল অ্যাডিকশন, ভয়ঙ্কর মোবাইল অ্যাডিকশন, তারপর হচ্ছে অবাধ্যতা, ড্রাগ অ্যাডিকশন, এগুলো হওয়ার একটা কারণ হচ্ছে মোটিভেশন নেই, সামনে সুদূর প্রসারী লক্ষ্য নেই, নিজেকে অনেক বড় করবার, নিজেকে দিয়ে সমাজের কিছু করবার লক্ষ্যটা নেই, পার্সোনাল অ্যাম্বিশন নিয়ে কাজ করে চলছে। সেই পার্সোনাল অ্যাম্বিশন থেকে চলার জন্যই তারা কিন্তু ছোটোখাটো যে জায়গাগুলোতে নিজেদেরকে হারিয়ে ফেলছে। তো এই জন্য আমার অনুরোধ থাকবে যে একটা গ্রেটার অ্যাম্বিশন রাখুন। আর একটা কথা রামকৃষ্ণবাবু বলেছেন, সেটা হচ্ছে যে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কথা বলেছে। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল একটি সর্বভারতীয় সংস্থা। 1967, দেখুন স্বাধীনতা ঠিক 20 বছর পর বাংলাতে বিশেষ করে একটা মুভমেন্ট আমরা দেখেছি, এটা ধ্বংসাত্মক মুভমেন্ট কাজ করেছিল, এবং বেশ কিছু শিক্ষিত বুদ্ধিমান ছেলে তারা কিছুটা ফ্রাস্ট্রেট হয়েছিলেন যে দেশ যে লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছিল সেটা যেন লক্ষ্য করা যাচ্ছে না, সেই করাপশন, সেই স্বজন পোষণ এগুলো চলছে। তো সেরকম পরিস্থিতিতে তারা মনে করেছিলেন যে এই যে একটা ধ্বংসাত্মক উপায়ে আমরা এর একটা সমাধান করব, অর্থাৎ যারা অন্যায় দুর্নীতি করছে তাদের সরিয়ে দিয়ে আমরা সমাধান করব। তাই অনেক রকম নেগেটিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছিলেন। সেই রকম সময় কিছু চিন্তাশীল মানুষ তারা ভাবলেন যে স্বামীজির ক্ষেত্রে সব তো ইতিবাচক ভাবনা, তো সেখানে নেতিবাচক ভাবনা দিয়ে তো দেশ সমাজ চলতে পারে না। তো তারা একটা চাইলেন যে দেশের যুব সমাজ, শিক্ষিত বুদ্ধিমান ছেলেরা, কিশোররা, যুবকরা, তারা যাতে একটা ইতিবাচক ভাবে সমাধান করতে পারে। সেই জন্য স্বামীজির দেওয়া একটা সুন্দর কথা কে তারা নিলেন, সেটা হচ্ছে বি অ্যান্ড মেক। অর্থাৎ যা কিছু হচ্ছে সমাজের পিছনে মূলটা কে? মূল তো মানুষ, তাই না? মানুষই সব করছে। মানুষগুলো যদি ভালো না হয়, মানুষগুলো যদি সৎ না হয়, সুন্দর না হয়, তাদের জীবনগুলো, তারা যদি মানুষকে না ভালোবাসে, দেশকে না ভালোবাসে, স্বামীজি অনেক আগে বলেছিলেন, তোদের ভোট, ব্যালট, মেজরিটি দেখলুম, ও দিয়ে কিছু হবে না। যতক্ষণ না মানুষগুলো সুন্দর হচ্ছে ততক্ষণ কিছু হবে না। মানুষ হচ্ছে সমাজের একক। মানুষগুলো যদি ঠিক না হয় তাহলে সমাজ কখনোই ঠিক হবে না। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, সেখানে মানুষকে সুন্দর করার ভাবনাটা খুব নেই। তো অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল এই ভাবনা নিয়ে কাজ শুরু করলেন, যে ছাত্র যুবকদের মধ্যে বিশেষ করে মানুষ হওয়ার ভাবনাটা দিতে হবে, যাতে তারা মানুষের মতো মানুষ হয়, সৎ হয়, চরিত্রবান হয়, নিষ্ঠাবান হয়, দেশপ্রেমিক হয়। তো সেই ভাবনা নিয়ে কাজ শুরু কলকাতাতে। তো তারপর এই বিগত 50 বছর ধরে সারা ভারতবর্ষে কয়েকশো কেন্দ্রের মাধ্যমে হাজার হাজার ছাত্র যুবক তারা কিন্তু নিজেদের জীবনকে খুব সুন্দর একটা আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী জীবনে গড়ে তোলার লক্ষ্যে তারা এগিয়ে চলছেন। এবং তারা যেখানে যেই সব ইনস্টিটিউশনে বিলং করছেন, তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের প্রমাণ দিয়েছেন, পরিচয় দিচ্ছেন। তো সেই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলে সুন্দর জীবন গড়ে তোলা, চরিত্র গড়ে তোলা, মনের একাগ্রতা, কি করে কনসেন্ট্রেশন বাড়ানো যায়। আমরা প্রায়ই দেখি যে খুব
অ্যাটেনশন নেই আজকাল, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে ছাত্রছাত্রীদের মধ্যে একাগ্রতার প্রচণ্ড অভাব। তো স্বামী বিবেকানন্দ বলেছেন একাগ্রতাই শিক্ষার প্রাণ। সেই একাগ্রতা কি করে অর্জন করা যায়, মহামণ্ডল একটা খুব সুন্দর সিস্টেম ডেভেলপ করেছে, যেটা মনঃসংযোগ বলা হয়। তো সেখানে কি করে চুপচাপ বসে মনটাকে শান্ত করা যায়, জীবনটাকে শৃঙ্খলিত করা যায়, সুন্দর করা যায়, তার একটা খুব সুন্দর সায়েন্টিফিক একটা মেথড সেখানে ডেভেলপ করেছে। এবং সেটা উইকলি স্টাডি সার্কেল বিভিন্ন জায়গাতে তার মাধ্যমে হয়। বিভিন্ন সাইজের ট্রেনিং ক্যাম্প আছে, 1 ডে ট্রেনিং ক্যাম্প, 2.5 দিনের জোনাল ট্রেনিং ক্যাম্প, প্রত্যেক বছর 25 থেকে 30 ডিসেম্বর ন্যাশনাল ইউথ ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে এই 3H হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট এর ব্যালেন্স ডেভেলপমেন্ট, অর্থাৎ শরীরটাকে সুস্থ সবল রাখার জন্য ব্যায়াম, মনের নিয়ন্ত্রণের জন্য মনঃসংযোগের একটা পদ্ধতি সুন্দর শেখানো হয়। আর সকলকে ভালোবাসা, সকলকে নিয়ে কাজ করা, সকলের জন্য ভাবনার জন্য, হৃদয়টাকে প্রসারিত করার জন্য সেখানে সেই ভাবনা নিয়ে কাজ করার কিছু শেখানো হয়। তো এইভাবে আমরা দেখেছি ছোট ছোট সোশ্যাল সার্ভিস গুলো মহামণ্ডল কর্মসূচির মধ্যে আছে। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে অত্যন্ত সাধারণ জায়গা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে, পিছিয়ে পড়ার জায়গা থেকে তারা আস্তে আস্তে ন্যাশনাল লেভেল ইনস্টিটিউটগুলোতে রিপ্রেজেন্ট করছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তো আমার বিশ্বাস যে যারা মনে করছেন যে যাদের যেসব ছেলে মেয়ে এখনো মোটিভেশন পাচ্ছে না, প্রেরণা পাচ্ছে না, দিশা খুঁজে পাচ্ছে না কি করবে, গার্ডিয়ানরা দিশাহীন হয়ে যাচ্ছেন, তারা ওয়েবসাইটে দেখবেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল একটা ওয়েবসাইট আছে, abvym.org। সেখানে ঢুকে আমরা এগুলো বিভিন্ন প্রোগ্রামসগুলো আছে, লিঙ্কগুলো দেওয়া থাকে, কিছু লিটারেচার আছে এবং অ্যাক্টিভিটিসগুলো দেওয়া থাকে, সেটা আমরা ফলো করতে পারেন। কমিউনিকেশন, ওখানে কিছু অ্যাড্রেস পাবেন, কমিউনিকেট করতে পারেন। আপনাদের ছেলে মেয়েদেরকে যুব মহামণ্ডলের কোনো কাছাকাছি ইউনিট থাকলে, তাদের স্টাডি সার্কেল থাকলে তার সঙ্গে যোগ করাতে পারেন, ট্রেনিং ক্যাম্পগুলোতে নিয়ে যেতে পারেন। আমার বিশ্বাস যে তাদের ফিরে যাওয়া আত্মবিশ্বাস, মানে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস তারা ফিরে পাবে। আমি অনেককেই দেখেছি, একটা স্টুডেন্ট হায়ার সেকেন্ডারিতে 67% নাম্বার পেয়েছে, ভালো ছেলে, কিন্তু ওই রকম রেজাল্টের পর খুব ভেঙে পড়েছিল। এখন সে বিশ্বের একটা নামী প্রতিষ্ঠানে তার পোস্ট ডক করছে। এরকম অসংখ্য নিদর্শন দেওয়া যায়। তো সেইটা সেই দিক থেকে বলবো যে কেরিয়ার বিল্ডার গড়বেন না ছেলে বা মেয়েকে, বা যারা আমরা ছেলে মেয়েরা দেখছি আমরাও জাস্ট একটা কেরিয়ার বিল্ডার নয়, জীবনটা অনেক বড়, অনেক কিছু দেওয়ার আছে। জীবনটাকে যদি গ্রেট করতে হয়, মহৎ করতে হয়, অ্যাটলিস্ট ট্রাই টু বি এ নেশন বিল্ডার, নট এ কেরিয়ার বিল্ডার। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।